এতদিন পর্যন্ত যে কাজ মমতা ব্যানার্জি করে উঠতে পারেননি সেই কাজই শুভেন্দু অধিকারী করলেন। আমরা জানতাম যে কেমন যেন উত্তরবঙ্গের একটা ঝামেলা চলছে, আর ইনফ্যাক্ট আমাদেরকে এটা বোঝানো হয়েছিল লাস্ট 15 বছরে যে যদি বাই চান্স বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসে তাহলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ নাকি ভাগ করে দেবে, তারা নাকি একদম ভাগ করতে মাস্টার এবং সবটা নাকি ভাগ হয়ে যাবে। তো আজ আমি আপনাদেরকে জানাই যে মাথায় বুদ্ধি আর করার ইন্টেনশন থাকলে সব কাজই করা যায়। কিছুই না, সরকার পরিবর্তন হওয়া মাত্র 1 মাস হয়েছে, আর তারই মধ্যে শুভেন্দু অধিকারী গেছিলেন দার্জিলিংয়ে, এবং দার্জিলিংয়ে গিয়ে তিনি একটা অ্যানাউন্সমেন্ট করেছেন যেখানে ফিল দিয়ে তিনি এই কথাটি বলেছেন এবং এটা প্রতিশ্রুতি পর্যন্ত দিয়েছেন যে দার্জিলিংয়ে গিয়ে যে ইএফআর এ 1000 জন গোর্খার যুবকের চাকরি হবে এবং তার মধ্যে 30% মহিলা রিজার্ভেশনও থাকবে। आने वाला कुछ महीने के अंदर 1000 ईएफआर में पुलिस में आपका नौकरी मिलेगा ईस्टार्न फ्रंटियर राइफल के अंदर। बस ওখান থেকেই বলতে পারেন যে গোর্খাদের মনে সরকার যে পরিবর্তন হয়েছে তার একটা আনন্দ মনের মধ্যে এসেছে এবং তারা বুঝেছে যে না চলো এবার আমাদের মনের মতো সরকার এসেছে, যারা অ্যাটলিস্ট গোর্খাকে নিয়ে ভাবছে। তো এমনি এমনি তো কেউ গোর্খা ল্যান্ড চাই, আমাদেরকে আলাদা করে দাও, আমাদেরকে আলাদা জায়গা দাও, এটা তো ডিমান্ড করতে পারে না। ফ্যামিলি থেকে আমরা কখন আলাদা হতে চাই? যখন দেখি যে আমাদের ডিমান্ড ফুলফিল হচ্ছে না, আমার বাড়ির যে গার্জেন রয়েছে সে আমার দিকে তাকাচ্ছে না, আমাকে অবহেলা করছে, তখনই মনে হয় না যে এবার ফ্যামিলি থেকে আলাদা হওয়ার সময় চলে এসেছে, আমরা আলাদা হয়ে নিজেদের ভালোটা নিজে বুঝে নেবো। সেরকমই হচ্ছে গোর্খাল্যান্ড, যাদেরকে দীর্ঘদিন পাত্তা দেওয়া হয় না। পাহাড়ি লোক, তারা প্রতি মুহূর্তে ভয় থাকে যে আমাদেরকে ঠকে নেবে, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের সব ইতিহাস সব ভুলিয়ে দেবে, সব কেমন যেন শেষ হয়ে যাবে। তারা তাদের ভাষা, সংস্কৃতি, তাদের ইতিহাস বাঁচাতে চায়। এটা ভুল কোথায়? এটা ঠিকই তো। তো উচিত কি সরকারকে ততটাই আশ্বাস দেওয়া যতটা কি তারা ডিমান্ড করছে। আমি এটা চাই, তো তাদেরকে তো বোঝাতে হবে। সেই সেম ভাবে মমতা ব্যানার্জির প্রাক্তন সরকার যেটা ছিল তৃণমূল কংগ্রেসের, এই ইএফআর যেটাকে বলতে পারেন যে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা অন্যতম পুলিশ বাহিনী, একটা দক্ষ সশস্ত্র শাখা, তাকে খোকলা করে রেখে দিয়েছিল। আর যেটা নিজের চোখে গোর্খারা দেখছেন যে আমাদের ইএফআর, যেটা আমাদের দাদু, আমাদের বাবা, আমাদের জেনারেশন দীর্ঘদিন ধরে তারা সেখানে কাজ করেছে, তারা দেশের স্বার্থে কাজ করেছে। এমনকি তাদের ইতিহাস দেখতে গেলে আপনারা দেখবেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ইন্ডো চায়না যুদ্ধ থেকে শুরু করে ইন্ডো পাক যুদ্ধ, আর ইনফ্যাক্ট বাংলাদেশ লিবারেশন ওয়ার থেকে শুরু করে নকসাল মাওবাদী বিরোধী অভিযানে পর্যন্ত এই ইএফআর এর যথেষ্ট ভূমিকা ছিল। ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এর যথেষ্ট ভূমিকা ছিল। শুধুমাত্র তারা হচ্ছে পশ্চিমবঙ্গে পুলিশের একটি বাহিনী, একটি শাখা, ডেফিনেটলি খুব অন্যতম এবং স্পেশাল শাখা, যেটার ইতিহাস ইংরেজদের আমল থেকে জড়িয়ে। তো তারা তাদের ইতিহাসটাকে সামনে রাখতে চায়, তাদের ইএফআর এ দীর্ঘদিন ধরে নিয়োগ না দিয়ে তাদের যে একটা গর্ব ছিল, যেটা একটা শক্তিশালী শাখা, সেটাকে খোকলা করে দিয়েছিল এই মমতা ব্যানার্জি। আর বলতেন তারা গোর্খাল্যান্ডে ডিমান্ড করছে, কি করে এটা? আরে ভাই, প্রবলেমটা কোথায় বুঝতে হবে। তো সেই কারণে গোর্খারা ডিমান্ড করেছিলেন যে আমাদের ইএফআর, যেটা আমাদের সম্মান, মানে তারা ততটাই গর্বিত বোধ করে যতটাকে আমাদের বাড়ির ছেলে সিআরপিএফ এ চাকরি করলে আমরা যতটা গর্ববোধ করি, গোর্খারা ততটাই গর্ববোধ করে তখন তাদের ছেলে ইএফআর এ চাকরি করে। তো ব্যাপারটা বুঝুন কতটা সম্মানের জায়গা। তাদের লোগো দেখলে আপনারা বুঝতে পারবেন, ছুরির সাইন দেওয়া আছে, তাদের ছুরি, এটা তাদের ঐতিহাসিক ছুরি। তো এর থেকে বোঝা যায় যে তারা ইএফআর কে কতটা পার্সোনালি এবং কতটা মানে ইমোশনালি দেখে। তো তারা ডিমান্ড করেছিল যখন আমাদের ফোর্সকে এইভাবে খোকলা করে দেওয়া হলো, আমাদেরকে যখন এইভাবে খোকলা করে দেওয়া হচ্ছে, তো আমরা চাই যে আমরা কেন্দ্র সশক্তি পুলিশের সাথে যুক্ত হয়ে যাব, আমাদেরকে সিএপিএফ এর সমতুল্য মর্যাদা দিক। তার দরকার নেই আমরা থাকবো না পশ্চিমবঙ্গ সরকারের সাথে। এটাই তো কারণ তাদের এখানে নিয়োগই হতো না, মানে ইএফআর বলতে পারেন ইতিহাস থেকে মুছে ফেলা হচ্ছিল, ঠিক যেমন পশ্চিমবঙ্গ দিনটাকে মুছে ফেলা হচ্ছিল, ডেটকে মুছে ফেলা হচ্ছিল, ইতিহাসকে ভোলানোর চেষ্টা করা হয়েছিল শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের দিক থেকে নয়, সিপিএম আমল থেকে সেরকম ভাবে ইএফআর কে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছিল। আজ বলতে পারেন যে এটা ভীষণ আনন্দের দিন যে সরকার পরিবর্তন হতেই, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হতেই উনি ওনার বুদ্ধির মাধ্যমে ইমোশনালি টাচ করে দিলেন। দার্জিলিং এ গেলেন, সেখানে গিয়ে একদম বলে দিলেন যে ইএফআর এ আমরা নিয়োগ দিচ্ছি, 30% মহিলা রিজার্ভেশন দিচ্ছি। আর পাহাড়ি মানুষ কি চায়? তারা ভাতা চায় না,
ডেভেলপমেন্ট চাই, কারণ তাদের রাস্তাই এতটা দুর্গম, তাদের প্রায় দিন হতে থাকে ল্যান্ডস্লাইড। আর ল্যান্ডস্লাইড হলে বলতে পারেন যে 5 ঘন্টা 7 ঘন্টা 12 ঘন্টা কোনো গ্যারান্টি নেই যে তারা কখন বেরোবে, তারা কখন যাবে। আর বাই চান্স এই রাস্তায় যদি কোনো পেশেন্ট পড়লো, তাহলে তো তার দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তারা এগিয়ে যেতে পারবে না। তো তারা কি চায়, পাহাড়ি এলাকার মানুষজন তাদের ইতিহাসের সাথে সাথে ডেভেলপমেন্ট চায়। তো ডেভেলপমেন্টের কথা শুভেন্দু অধিকারী জানালেন যে তোমাদের রাস্তাঘাট যে ডেভেলপমেন্টের প্রয়োজন রয়েছে সেটা করব, তার জন্য কি দরকার, তার জন্য কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্পকে কিভাবে উত্তরবঙ্গে লাগু করতে হয় সেটা আমরা করব। দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্যসেবা, যেটার জন্য আমরা কালিম্পংয়ে মেডিকেল কলেজ করব। থার্ড হচ্ছে তোমাদের দাবি হচ্ছে ট্যুরিজম, কারণ পেট চলে ট্যুরিজমের মাধ্যমে। পাহাড়ে কে থাকতে চায়, দুপা হাঁটলেই তো হাঁপিয়ে যাই আমরা, মনে হয় ভাই বহু হয়ে গেল। পাহাড় মানুষ ঘুরতেই যায়, যেমন মমতা ব্যানার্জি ঘুরতে যেতেন, সেরকমই পাহাড় মানুষ ঘুরতেই যায়। তো সেখানে থাকা, সেখানে জীবন কাটানো অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার, মানে আপনারা চিন্তাও করতে পারবেন না যে পাহাড়ে থাকাটা কত কষ্টকর। তো তারা কি চায় যে ট্যুরিজম, যেখান থেকে আমাদের পেট চলে, তো সেটা যেন ঠিক থাকে, সেদিকে যেন সরকারের নজর থাকে। তো শুভেন্দু অধিকারী বললেন যে একদম সেদিকে নজর থাকবে। ইনফ্যাক্ট টি ইন্ডাস্ট্রি যেটা রয়েছে সেটাকেও কিভাবে ডেভেলপমেন্ট করতে হয়, সেটাকে কিভাবে উন্নয়ন করতে হয়, সেদিকেও আমাদের নজর থাকবে। অর্থাৎ সবই ডেভেলপমেন্ট থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, টি ইন্ডাস্ট্রি যা চান, তার পাশাপাশি বড় ঘোষণা করে এলেন, সেটা হচ্ছে EFR, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে আমরা 1000 জন গোর্খার নিয়োগ দেব, 1000 জন যুবক গোর্খার নিয়োগ দেব, এবং 30% মহিলা রিজার্ভেশনও দেব। বাস, তারা খুশ, তাদের ভালো লাগছে। এটাই তো চেয়েছিলাম রাজ্য সরকারের কাছ থেকে, যে আমাদের দিকে যেন তাকানো হোক। আজ আমি মমতা ব্যানার্জির একটি পুরনো ভিডিও আপনাদের সামনে চালাবো, কারণ আমি মনে করাতে চাই যে এই মহিলাকে ভোট দিয়ে আপনারা যে 15 বছর ধরে রেখেছিলেন এই রাজ্যে, ইনি কি করেছেন? কিছুই তো করেননি, সবই তো করতে হচ্ছে। সরকারি কর্মীরাও সামনের দিকে তাকিয়ে বসে রয়েছেন যে সোমবার দিন 10 বা 12% দিয়ে হয়তো মেবি অ্যানাউন্সড হবে এবং আমরা বড় কোনো খবর পাবো, কারণ সরকার গঠনের পর এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট আসতে চলেছে। তাহলে এর কাছ থেকে কি আশা করেছিলেন আপনি? শুনুন একবার, একটা পুরনো ভিডিও সামনে এলো তো, 20 সেকেন্ড শুনুন। যেখানে পয়লা বৈশাখ মানে বছরের শুরুর দিনটা আমরা বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে অ্যানাউন্স করেছি এবং বাংলার সঙ্গও আমরা অ্যানাউন্স করেছি। 1947 সালের 20শে জুন যখন দেশ স্বাধীন হয়নি, তখন যে স্বাধীনতার আগে পরাধীন ভারতবর্ষে একটা আইন পাশ হয়েছিল যে বেঙ্গল ইন্ডিয়ার সাথে থাকবে আর বাংলাদেশ পাকিস্তানের সাথে যাবে। সে স্বাধীনতার আগেকার কথা। তাহলে বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না, আপনারা ঠিক করবেন? কে সাপোর্ট করলো না করলে কিছু যায় আসে না। আমাদের নির্দেশ থাকবে, আমরা বাংলা দিবস পালন করব পয়লা বৈশাখ শুভ নববর্ষের দিন। আর গান থাকবে, কে সাপোর্ট করলো না করলো কিছু যায় আসে না, মানে ইতিহাস তিনি ঠিকই বললেন, ভুল কিছু বলেননি, কিন্তু তারপরেও ইতিহাসকে কি করে ভোলানো যেতে পারে, মানে কেন ভোলাতে চান? কারণ সেই ইতিহাসের সাথে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম জড়িত, তো সেটা হাইলাইট হলে তো চলবে না। সেম ভাবে সিপিএম যেটা করেছিল, মমতা ব্যানার্জি ঠিক তাই করেছেন। কে বলে যে এনডিএর সাথে ছিলেন, বিজেপিরই একটি শাখা? না, বিজেপির শাখা থাকলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভূমিকা রয়েছে, বিজেপির বাইরে গিয়ে ভাবুন, একজন মানুষের দূরদর্শিতা ভাবুন, যে ব্যক্তির এই পশ্চিমবঙ্গকে নিয়ে ভূমিকা রয়েছে, তাকে কি করে আপনি ভুলিয়ে দিতে পারেন? মমতা ব্যানার্জি বলছেন সেটা দেশ স্বাধীনের আগে, 1947 আগে। আরে ভাই, ইতিহাস তো সেটাই ছিল। 1946 যখন 16 আগস্ট ডিরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করা হয়, আর তখন মুসলিম লীগের রাজত্ব চলছে আমাদের রাজ্যে, তখন কি হয়েছিল? তখন এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো সমাজের বেশ কিছু বিশিষ্ট বুদ্ধিজীবীর মাথায় এসেছিল যে অস্তিত্ব থাকবে না হিন্দুদের, হিন্দুরা মরে যাবে, হিন্দুদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, কারণ বাংলাটা পাকিস্তানের সাথে যাওয়ার কথা ছিল। তাহলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না, কারণ তারা তো এইভাবে খুন করছে ভোটের জন্য। তো তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1946 20 জুন বাংলার বিধানসভায় ভোটিং করিয়েছিলেন। সেখানে পাস হয়েছিল যে যেখানে হিন্দু মেজরিটিতে রয়েছে তারা ভারতের সাথে যাবে, আর যারা মুসলিম মেজরিটিতে রয়েছে তারা পাকিস্তানের সাথে যাবে, যেটাকে বাংলাদেশ আপনারা দেখছেন। তো সেই ভোটের টাইমে 58টা ভোট পড়েছিল ভারতের পক্ষে যাওয়াতে, আর 21টা পড়েছিল বাংলাদেশের দিকে যাওয়াতে। আর সেই 21-এর পূর্বপুরুষ যারা এই কাজটি করেছিল, তার জন্য আজকে বাংলাদেশের চট্টগ্রামে কি দেখছেন? সেখানকার হিন্দুরা বলছেন আমরা ভারতে যেতে চাই। তারা বসে আছে কবে ভারত সরকার বাংলাদেশকে মারবে
বা অ্যাটাক করবে আর আমাদেরকে ভারতের সাথে নিয়ে নেবে। সেই টাইমে 1946-এ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বুঝে গেছিলেন যে ভবিষ্যৎ কি হতে পারে, কোন দিকে যেতে চলেছে, এবং সেই কারণেই 20 জুন এই সিদ্ধান্ত নেওয়া, এবং সেই দিনই তো যেদিন ডিসাইড হলো যে হিন্দু মেজরিটি ভারতের সাথে যাবে এবং পশ্চিমবঙ্গের জন্ম হলো, সেই দিনই তো পশ্চিমবঙ্গের জন্ম হলো। তো ইতিহাস কি বলছে? ইতিহাস বলছে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম নিয়ে স্যালিউট করো, তাকে প্রণাম জানাও, তার প্রতি ধন্য ধন্য হও, কারণ আজ তোমরা বেঁচে আছো সেই ব্যক্তির জন্য। তাহলে তার ইতিহাস মমতা ব্যানার্জি ভোলাতে বসেছিলেন কারণ তিনি নাকি বিজেপি, তাই না? তো ইতিহাস তিনি জানতেন। তো আজ তিনি মানে এই 15 বছর রাজত্ব করার পর আপনাদেরকে উপহার দিয়েছেন কি জানেন? একটা খবর দিই আমি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন যে আমি কেন বলছি এই কথাগুলি। এই কারণে বলছি কারণ আমি একটি খবর পেলাম যে ইন্ডিয়াজ আইজ টু $2.5 billion ফ্রম ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। কেন হঠাৎ করে এই অ্যাডিশনাল ফান্ডের প্রয়োজন হলো? কারণ এটা কিন্তু এক্সিস্টিং ক্রেডিট ফ্যাসিলিটিস, চাইলেই সরকার নিতে পারে ভারত সরকার, কিন্তু কেন এই অ্যাডিশনাল ফান্ডের প্রয়োজন হলো হঠাৎ করে ভারত সরকারের? কারণ প্রভাব পড়তে লেগেছে, ফ্রি বিসের প্রভাব পড়তে লেগেছে। 2020-তে যখন কোভিড হয় তখন ভারত সরকার প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে 500 টাকা দিয়েছিল। আমি বলতে পারি ওটা ভুল করে দিয়ে দিয়েছিল, ওটা দিতে হতো না, দিয়ে দিয়েছিল 500 টাকা, এবং সেখান থেকে শুরু করেছিল PM গরিব কল্যাণ যোজনা, খাবার দেওয়া ফ্রিতে বাড়িতে বসে। তো সেটা আজও পর্যন্ত মেয়াদ বাড়াতেই থেকে গেছেন, কিন্তু ওটা স্টপ করতে পারছেন না, কারণ মমতা ব্যানার্জির মতো নেতারা তারা 500 টাকা তো কেন্দ্র দিচ্ছে, আমিও দেবো করে 500 টাকা দিলেন, দিয়ে 1000 হলো। তারপর মমতা ব্যানার্জি যখনই ইলেকশন আসে তখনই 500 করে বাড়ায়। এবার বিজেপি দেখছে ভাই কিছু অ্যানাউন্সমেন্ট না করে 2024-এ তো মানুষ আমাকে তো 240-এ নামিয়েছিল, মানে মানুষও ফ্রি চায়, মানুষ তো ফ্রি চায় বলি তো 2024-এ বিজেপির 240টা সিট এসেছিল। তো এইবার 2026-এ আদৌ সরকার আসবে কি আসবে না জানা না, তো সেই কারণে অ্যানাউন্স করে দিল 3000 অন্নপূর্ণা ভান্ডার। কিন্তু তার তো ইম্প্যাক্ট একটা পড়তে লেগেছে। হ্যাঁ, আপনারা বলতে পারেন রাজ্য কেন্দ্র ধীরে ধীরে, কিন্তু পড়বে না। মানুষের আবার ফ্রিও চাই, তার সঙ্গে আবার বলছে যে ইনভেস্টমেন্টও চাই। এই তো সোমবার দিন বাজেট ঘোষণা হবে, তো ওইদিকে তাকিয়ে রয়েছে যে 10 থেকে 12% এই যে ডিএ ঘোষণা করবে। তো বেসিক এটাই হচ্ছে যে মমতা ব্যানার্জির মতো নেতারা ফ্রি চালু তো করে দেয়, সেটা বন্ধ করতে পারে না, এবং মানুষও সেটাকে বন্ধ করাটা নিতে পারবে না। আজকে যেভাবে সরকার জিতেছে বাংলায়, তো সেম ভাবে দেখবেন যে ইউপিতেও শুরু হয়ে যাবে। এবার অখিলেশ যাদব বলবে যে আমিও 500 টাকা করে দেবো, আমিও 1000 টাকা করে দেবো, আমাকে ভোট দাও, আমি সরকারে আসি। কিন্তু এটার ইম্প্যাক্ট কতটা ভয়ঙ্কর সেটা বুঝতে গেলে আমি আপনাদেরকে জানাই একবার যে অন্নপূর্ণা ভান্ডার, দেখুন আমি ভাতার এগেনস্টে হয়, মানে এটা ভাববেন না, আমি জানি বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা কতটা প্রয়োজন, কিন্তু ততটাই এই ভাতাগুলোর প্রয়োজন নয় বলে আমি মনে করি। কারণ অন্নপূর্ণা ভান্ডারের যদি আমি হিসাব করে থাকি, ধরে নিন লক্ষ্মী ভান্ডার যতজন পেতেন ততজনই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। যদি উপভোক্তা 2.1 করোড় হয়ে থাকে, তাহলে বছরে কত খরচা জানেন প্রতি বছর সরকারের? সেটা হচ্ছে 75,600 কোটি টাকা, শুধুমাত্র একটা প্রকল্প, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। এমনি মহিলাদের হাতে টাকা দাও, এমনি দাও। এমন নয় যে মহিলারা কাজ করতে জানে না, মহিলারা জানে কাজ করতে, কিন্তু এমনি টাকা দাও, কারণ তারা বাড়িতে থাকে, বাড়িতে মানে এটাই সরকার ঠেকা নিয়ে নিচ্ছে। যাই হোক, বাসের ফ্রিটা তো এটা আমার আরো অদ্ভুত লাগে। আমি তো প্রথম দিন থেকে বলেছিলাম যে এই প্রকল্প আমার ভয়ঙ্কর অদ্ভুত লাগে। সেটা হচ্ছে আমি যদি ধরে নিই যে বাসে যারা যাতায়াত করছেন যে মহিলারা, তাদের উপভোক্তা হচ্ছেন 1.5 থেকে 2 করোড় মতো যাত্রী মহিলারা উপভোক্তা। তাহলে এটারও পেছনে প্রতি বছর খরচা হচ্ছে 3600 কোটি থেকে 5400 কোটি টাকা প্রতি বছর। এই দুটো প্রকল্প মিলিয়ে প্রতি বছর খরচা সরকারের হচ্ছে 81,000 কোটি টাকা। এই টাকাটা তো এমনি যাচ্ছে রাজ্য সরকারের, কোনো রেভিনিউ কিছু টাকা আসা ওরম ব্যাপার নেই। আজকে এই মমতা ব্যানার্জির মতো নেতারা এরা কেমন লাভ করেন ভালো করে বুঝুন। এরা কিন্তু এদের যে পার্টি ফান্ডে 500-700 কোটি টাকা আছে, এটা এদের শুধু টাকা নয়, এদের যা টাকা কামানোর তা কিন্তু বিদেশে চলে গেছে, বিদেশে তাদের হোটেল খোলা হয়ে গেছে, বিদেশে তাদের ফ্ল্যাট নেওয়া হয়ে গেছে, তারা এমনি রাজ্যটাকে লুটেছে। লোটার পর এই সমস্ত বার্ডেন কার উপর চাপিয়ে গেল? সরকারের উপর চাপিয়ে গেল। 8 লক্ষ কোটি টাকার পশ্চিমবঙ্গের বার্ডেন কার উপর চাপলো? সরকারের উপর চাপলো। কোথা থেকে দেবে? তো বাড়ির সংসার যেভাবে চলে সেরকম ভাবেই রাজ্যও চলে, সেরকম ভাবেই দেশ চলে। তো টাকা কোথায় থেকে আসবে? না, কিন্তু আমাদের তো ইন্ডাস্ট্রিও চাই, ভাতাও চাই। আর এটা আমাদের সম্পূর্ণ দোষ নয়, এটা সাধারণ মানুষের সম্পূর্ণ দোষ নয়, এটা হচ্ছে টাকার একটা লাত লাগিয়ে দেওয়া, মানে একটা লোভ,
এই মমতা ব্যানার্জি 500 টাকা দিলেন, তারপর 1000 করলেন, তারপর 1500 করলেন, তো বিজেপি দেখে বলছে আমি 3000 দেবো। এ তো মানে সে এরকম হয়ে গেল নিলামি করার মতো যে আমি 3000 দেবো। ও জানতো না যে আদৌ সরকারে আসবো না কি হবে, কিন্তু হ্যাঁ মানুষ যে ফ্রি পছন্দ করে সেটা বোঝা গেছিল। কিন্তু আমি এটার পুরোপুরি এগেনস্টে। তো আজ আপনারা কি দেখছেন যে ধীরে ধীরে এই ফ্রির ইম্প্যাক্ট পড়া শুরু হয়েছে এবং সরকারের ওপর এই ফ্রির বার্ডেন নিতেই হবে, আর সেটা নিতেই হচ্ছে। তারপরেও আমরা এক্সপেকটেশন রেখেছি, আমরা রাজ্য সরকারের কাছ থেকে এক্সপেকটেশন রেখেছি যে সোমবার দিন এই প্রথমবার নতুন সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন এবং সেখানে রাজ্য সরকারের কর্মচারীরা তারা চোখ মেলে রয়েছেন যে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত 10 থেকে 12% ডিএ ঘোষণা করতে পারেন। এটা একটা বিরাট বড় খবর, খুব স্বাভাবিক ব্যাপার। যে পরিমাণ ডিএ বকেয়া রয়েছে তা একবারে দেওয়া সম্ভব নয়, কিস্তিতে দেওয়া হবে। তার মধ্যে 10 থেকে 12% ডিএ ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী। আর আমরা এটাও জানি বিজেপি সরকার আসার আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 7th পে কমিশন লাগু হবে 45 দিনের মধ্যে। ইতিমধ্যে 1 মাস হয়ে গেছে, তো খুব স্বাভাবিক যে এই ডি এর অ্যানাউন্সমেন্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সেই দিকেই আমরা চেয়ে রয়েছি যে সোমবার দিনই 10 থেকে 12% ডিএ অ্যানাউন্স হতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশ আমি আপনাদেরকে একবার মনে করিয়ে দিই যে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ ছিল 41,777 কোটি টাকা। তার মধ্যে প্রাক্তন সরকার মাত্র 6,400 কোটি টাকাই মিটিয়েছে। তার মানে বাকি যে টাকা পড়ে রয়েছে সেটা পুরোটাই নতুন সরকারের ঘাড়ের ওপরই বার্ডেন পড়েছে এবং সেটাকেই শোধ করতে হবে। আর খুব স্বাভাবিকভাবে এটা বোঝা যাচ্ছে যে এটা একবারে শোধ করা কোনোভাবেই সম্ভব না। কিন্তু শোনা এটাও যাচ্ছে, অর্থাৎ আমাদের কাছে সূত্রের এই খবরও রয়েছে যে ডিসেম্বরেও আরেকবার বাড়ানো যেতে পারে, আরেক কিস্তি দেওয়া হবে। কিন্তু আপাততর জন্য সোমবার দিন 10 থেকে 12% ডিএ ঘোষণা হতে পারে, যেটা রাজ্য সরকারের কর্মীদের জন্য অত্যন্ত ভালো খবর এবং অত্যন্ত সুখবর। কিন্তু তারপরেও সুখবরটা ডেলিভার না হওয়া পর্যন্ত ভরসা হয় না, তাই আমরা সোমবার পর্যন্ত ওয়েট করব যে ঘোষণা হচ্ছে কি হচ্ছে না। কারণ এই প্রথম মানে নতুন সরকারের পূর্ণাঙ্গ বাজেট আসতে চলেছে এবং আমরা এক্সপেক্টেড যে এই প্রথম বাজেটের মধ্যে আমরা অনেক কিছু ভালো ভালো খবর পাবো। এবং আমরা এটাও শুনতে পাচ্ছি যে একটি নতুন আইন পর্যন্ত পেশ হতে পারে, যার জন্য এই যে গুন্ডামি এবং এই যে মস্তানি চলে না, গ্যাংস্টারের স্ত্রী নেমে পড়েছিলেন যে মাঠে, ওনাদের মতো ব্যক্তিদের জন্য মানে 5 বার ভাববেন ক্রাইম করার জন্য, এমনটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী খোদ। এবং ওনার পাশে স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ নিজে উপস্থিত ছিলেন। তার মানে একটি কড়া আইনও আসতে চলেছে। আর তার পাশাপাশি কেন্দ্র সরকারের সাথে যেহেতু রাজ্য সরকার মিশে এটা ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট চলছে, তাই আমরা আশাবাদী যে আরো বেশ কিছু কেন্দ্রের প্রকল্প আমাদের রাজ্যে পেতে পারি এবং যার মাধ্যমে আমরা আরো বেশি বেনিফিটেড হতে পারি। বাকি কি হবে বাজেটে সেটা তো সোমবার দিন আমাদের নজর রাখতে হবে। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।